নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। দুর্নীতির অভিযোগ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বিরুদ্ধে। বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর। শুক্রবার দুপুরেই ইস্তফাপত্র প্রদান পঞ্চায়েত প্রধানের। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে বিক্ষোভ মহিলাদের। ঝটিকা সফরে শুক্রবার উত্তরবঙ্গে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি সড়ক পথে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ময়নাগুড়ির বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে সাক্ষাৎ করে এবং বর্ষার আগে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু ইতিমধ্যে উত্তরকন্যার উদ্দেশ্যে আমরা সেই ছবিটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী বেরোলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি উত্তরকন্যায় বৈঠক সারবেন। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে অন্ধকার কেটে তিস্তা পারে সূর্য উদয় হলেও বিপাকে পড়েছেন আধার উপভোক্তারা। বন্ধ নথি জমা। অন্যান্য দিনের মতোই শুক্রবার ভোর রাতে দূর দূরান্ত থেকে কোলে শিশু নিয়ে জলপাইগুড়ি শহরের আধার সেন্টারে ভিড় জমিয়েছেন আম জনতা। এদিকে ভোরের আলো ফুটতেই চোখে পড়া একটি নোটিশকে ঘিরে দেখা যায় হতাশা। আধার সেন্টারের পক্ষ থেকে রীতিমতো নোটিশ সাটিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে অনলাইনে আবেদন করার পর এই সেন্টারে এসে আধার সংক্রান্ত কাজ করতে হবে। আগাম কোনো নথি জমা নেওয়া হবে না। এদিকে অনলাইনে আধার পোর্টাল না খোলায় কার্যত দিশেহারা সাধারণ মানুষ। এই প্রসঙ্গে শহরের বাসিন্দা লতা গুপ্ত জানালেন, তিনি নিজের বোনের আধার কার্ডের জন্য এসেছিলেন, কিন্তু এখানে নোটিশ উল্লেখ করা হয়েছে কোনো ডকুমেন্টস জমা নেওয়া হবে না। অপরদিকে জলপাইগুড়ি শহরের প্রায় 10 কিলোমিটার দূরে তিস্তা পাড়ের রন্ধামালী এলাকা থেকে আসা শ্যামল দাসের গলাতেও আক্ষেপের সুর। শ্যামল দাস বলেন, এত দূর থেকে এসেছি, এখন নোটিশ জারি করা হয়েছে, কোনো কাগজপত্র জমা দেওয়া যাবে না। আগে অনলাইনে আবেদন করার পরেই এই আধার সেন্টারে আসতে হবে। কি লেখা আছে দেখলেন ওখানে? নোটিশে লেখা আছে যে আধার কার্ড এখানে ডকুমেন্ট জমা নেওয়া হবে না, আচ্ছা, অনলাইনে জমা দিতে হবে, তারপরে এখানে আসতে। হ্যাঁ। আপনি কিসের জন্য এসেছিলেন? আমি আধার কার্ডের জন্য, আমার বোনের আধার কার্ডের জন্য। আপনার নাম? লতা গুপ্ত। বাড়ি কোথায়? জলপাইগুড়ি তেলিপাড়া। এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন এখন? এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। তা এই যে হঠাৎ করে এরকম একটা নোটিশ দেখে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা অবশ্যই হচ্ছে। আচ্ছা, এখন অনলাইন কোথায় বুক করবেন আপনারা? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, সেটা লেখা নেই কোথাও। না। আপনি কোথা থেকে এসেছেন? রন্ধমালি থেকে আসছি। রঙ্গামালি। কেন এসেছিলেন? আধার কার্ডের সমস্যা হয়। আসার পরে কি দেখলেন এখানে? এখানে দেখতেছি অনলাইনে করতেছে, ধীরে করে না হবে না অনলাইনে। এখানে কাগজ জমা নেবে না? না। তাহলে এত দূর থেকে যে আসলেন, আজকে সমস্যা কি হচ্ছে? এই যে আসতেছি যাইতেছি, এভাবে হয় নাকি? আচ্ছা, কয়বার আসলেন এই নিয়ে? এই আজকে আসলাম, আমি শুনতেছি যে এখন এই অবস্থা। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন কি করবো আমরা তো ভাবি কুলে না। আপনার নাম কি বললেন? শ্যামল দাস। অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পেতে কাক ভোর থেকে লাইন জলপাইগুড়ির একটি পোস্ট অফিসে। অনেকের টাকা ঢুকেছে, সেই খবর পেয়েই এই মানুষগুলোর ঘুম উড়েছে। সাত সকালেই ছুটেছে জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে ডিবিটি লিংক করানোর জন্য। আধার কার্ড, মোবাইল ফোন হাতে দীর্ঘ লাইন মহিলাদের। দূর দূরান্ত থেকে কেউ কোলের শিশু নিয়েও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চা বলয়ের মহিলারাও। গত 1 জুলাই 1 কোটির ওপর মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পৌঁছতেই আজও ভোর থেকে মহিলাদের দীর্ঘ লাইন পোস্ট অফিসগুলোতে। অনেকেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বলেই আক্ষেপের সুর তাদের গলায়। অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকেছে? না, ঢুকে নাই আমার। কালকে কি অনেকে ঢুকেছে? অনেকে আপনাদের অন্যদের? অনেকে ঢুকেছে, আমার তো ঢুকে নেই। হ্যাঁ, আমারটা ঢুকে নেই। ফর্ম ফিল আপ করেছিলেন? ভিডিও অফিস থেকে সার্টিফিকেট পাইছি, তাও টাকা ঢুকে নেই। অনলাইনেও করেছি। আজকে কোথায় আসছেন? আজকে এইখানে পোস্ট অফিসে। কেন আসছেন? ওই যে আধার কার্ডের নাম্বার
বসানো মোবাইল নাম্বার মানে ডিভিডি লিঙ্ক করবেন? হ্যাঁ এখানে। হ্যাঁ, হুম। মানে কালকে অনেকের টাকা ঢুকেছে, আপনার ঢুকেনি? না। তারপরে কি চিন্তায় আছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে বলে ইয়া করবো, মানে ইয়া ওই যে মোবাইল নাম্বার বসাবো আর বিডিং করবো এখানে, এইটা। আগে করেন নাই ডিভিডি লিঙ্ক? আগে তো করে নাই, আগে মনে হয় করছিলাম অনেক দিন, মানে এখন লিঙ্ক পাইতেছি। তা আজকে আসছেন? মোবাইলে আধার কার্ড আনছেন? হুম, কি কি আনছেন? আধার কার্ড, মোবাইল আনছি, তারপরে ভোট কার্ড, এগুলো নিয়েছি। সকাল থেকে লাইনে আছেন? হুম, কখন আসছেন? সাড়ে চারটার সময় আমরা আসছি। ভোর 4:30? বছর কোথা থেকে আসছেন? রায়পুর চা বাগান। তা এখন তো অনেক ঘন্টা হয়ে গেল এখানেই। এইখানেই আসি, চাটা খাইলাম কেবল। কয় ঘন্টা হলো তাহলে? তাহলে 4:30 থেকে 3 ঘন্টা। এখন 10টা বাজে গেছে। স্যার, ট্রেন গেলেই কিছুক্ষণের জন্য থমকে যায় শহর, আবারও মাপজোক শুরু হয়েছে। কি হতে চলেছে এখানে? অবশেষে কি জলপাইগুড়ির মানুষ জ্যামের হাত থেকে হাঁফ ছেড়ে বাঁচতে চলেছে? শুরু হচ্ছে 3 নম্বর ঘুমটি ফ্লাইওভারের কাজ, গ্রহণ করা হয়েছে বড় পদক্ষেপ, শুরু হলো মাপজোক। শহরের অন্যতম ব্যস্ত এলাকা 3 নম্বর ঘুমটি। দিনে বহুবার রেল পারাপারের কারণে এই এলাকায় রোজই তৈরি হয় তীব্র যানজট। ট্রেন গেলেই দুপাশের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়ে গাড়ি, ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। বহুদিন ধরেই এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে ফ্লাইওভার তৈরির দাবি জানিয়ে আসছিলেন শহরবাসী। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। ফ্লাইওভার নির্মাণের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে শুরু হয়েছে জমি মাপের কাজ। রেলের ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে জলপাইগুড়ির পান্ডাপাড়া, কদমতলা 3 নম্বর ঘুমটি এলাকায় ইতিমধ্যেই এই পরিমাপের কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, উড়ালপুলের জন্য কতটা জমি প্রয়োজন এবং কোন কোন এলাকা এর আওতায় পড়বে এবং তা নির্ধারণ করতে শুরু হয়েছে মাপজোক। জানা গিয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দিয়ে এই উড়ালপুলের সংযোগ স্থাপন করা হবে, তাই ধাপে ধাপে সংশ্লিষ্ট এলাকাগুলিকে জমির পরিমাণ চালানো হচ্ছে। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর এই প্রকল্প এবার বাস্তবায়নের পথে এগোচ্ছে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, এর আগে এই প্রকল্পের ঘোষণা হলেও কাজ এগোয়নি বলে অভিযোগ ছিল। বর্তমানে নতুন করে প্রশাসনের তরফ থেকে তৎপরতা চোখে পড়ায় আশার আলো দেখছেন অনেকেই। ফ্লাইওভার নির্মাণ সম্পন্ন হলে যানজট অনেকটাই কমবে এবং শহরের যোগাযোগ ব্যবস্থাও সুগম হবে বলে মনে করা হচ্ছে। তবে এই প্রকল্প ঘিরে কিছুটা উদ্বেগ রয়েছে। উড়ালপুল নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রয়োজন হলে কিছু দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীদের একাংশ। যদিও প্রশাসনের তরফে এখনো এ বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। ওখানে রেলওয়ে তার কাজ করছে, তো হোপফুলি মাপাজোপা হয়ে গেলে, মাপজোপ কমপ্লিট হয়ে গেলে তারপরে যে নর্মাল প্রসেসে আছে যাতে কাজটা আরো আগে তাড়াতাড়ি করা যায় তার জন্যই ব্যবস্থা। আমরা চাচ্ছি দুদিকে সমান করতে, একদিকে বেশি যাবে একদিকে কম যাবে, এটা আমরা চাচ্ছি না করার মধ্যে। এতে কি আপনাদের কোনো দোকানপাটের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? বাড়ির ক্ষতি হবে, খালি দোকানপাট না, বাড়িরও ক্ষতি হবে বলেছেন ওদের আধিকারিকদের? ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে পড়ায় বিপত্তি, রক্ষা পেল 4 জন পড়ুয়া। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে পড়ল, শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল পড়ুয়ারা। ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলঢাকা গিরিপর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে এই স্কুলটি। স্কুলের ক্লাস চলাকালীন ছাদ ধসে পড়ে, মুহূর্তেই হইচই পড়ে যায়। শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে কোনো রকমে রক্ষা পায় পড়ুয়ারা। স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অল্প অল্প করে ছাদের কংক্রিটের নির্মাণ ধসে পড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই অফিসে আগেও জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। এদিনও ছাদ ধসে পড়েছে তা জানানো হয়েছে। এদিকে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। যদিও কোনো বড়সড় দুর্ঘটনা ঘটেনি, তবুও যদি ঘটতো তাহলে এর দায় কে নিত? অন্যদিকে ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার বলেন, গোটা বিষয়ে এসআইকে বলা হয়েছে, উনি খতিয়ে দেখছেন, এরপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একটা টুকটার আগে করছে, আমি ওখানে দেখা থেকে এখানে আরেকজন যে রামলক্ষণের মাও ছিল দাঁড়িয়ে, আমি এসে বললাম কি তোরা বাবা ব্যাগ নিয়ে ওই পাশে চলে যাবে, এখানে আর বসিস না, এই পাশে বেঞ্চ ছিল, এখানে বেঞ্চ ছিল, বসিস না। তো ওরা জাস্ট পেছন ঘুরলো আর ধাপ করে একটা সেকেন্ড, মানে আমার জাস্ট চলে আসলাম। ছাদ ধসে অল্পের জন্য 4 জন পড়ুয়া প্রাণে রক্ষা পেল, কি বলবেন? হ্যাঁ, আমরা গিয়ে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে অল্পের জন্য 4 জন স্কুল পড়ুয়া তারা স্কুলে আসছিল,
ওই মুহূর্তেই ছাদ ধসে অল্প দিন তার প্রাণ রক্ষা পেল। কিন্তু এমতো অবস্থায় আমরা চাচ্ছি এবং ব্লক প্রশাসন এবং স্কুল প্রশাসনের কাছে চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের ব্যাপারটা তারা যেন খতিয়ে দেখেন এবং তারা পুনরায় নতুন ছাদ নির্মাণের যাতে ব্যবস্থা করেন। তা না হলে হয়তো আজকে বাচ্চাগুলো প্রাণে রক্ষা পেল, কিন্তু হয়তো এমন একটা দিন বিপজ্জনক ঘটনা যাতে না ঘটে তার জন্য আমি প্রশাসনের কাছে করজোরে অনুরোধ রাখবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের মেরামতের কাজটা অতি শীঘ্রই আরম্ভ করে দেবেন। কি দেখলেন ছাদ দেখে, কি মনে হচ্ছে কোথাও গিয়ে কি ছাদ তৈরিতে দুর্নীতি হয়েছিল? হ্যাঁ, এখন তো আগে সরকার থাকাকালীন যেটা বোঝা যাচ্ছে, তো আজকে যে পরিস্থিতি, আজকে অল্প এখন কোথাও কোথাও বড় উড়ালপুল ভেঙে পড়তেছে, আবার কোথাও কোথাও বিল্ডিং ভেঙে পড়তেছে। যে সমস্ত দুর্নীতি শুধু কাটমানি আর টাকা খাওয়া নিয়েই প্রশাসন চলছে। এখন লিগ্যালভাবে কোনো কাজ যে একটা লিগ্যালভাবে সুন্দরভাবে কোনো কাজ করবে সেই দিক দিয়ে প্রশাসনের তেমন একটা নজর ছিল না। তারা শুধু একটাই তাদের নজর ছিল যে আমরা কী করে সেই জায়গার থেকে ঠিকাদারের কাছ থেকে হোক কাটমানি খেতে পারি, সেটাই একমাত্র লক্ষ্য তাদের ছিল। তো আমাদের ব্লক প্রশাসন বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসআই তাদেরকেও জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষের যে প্রশাসন তাদেরকেও জানানো হয়েছে। এখন তারা কী ব্যবস্থা নিচ্ছে সেই অপেক্ষা আমরা আছি। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব রায়, আমি মাগুরমণিপুর বিরোধী দলনেতা। দুর্নীতির অভিযোগে উত্তাল স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও, বিক্ষোভে ফুঁসছে গ্রামবাসী। পরিষেবা থেকে বঞ্চনার ক্ষোভে ফেটে পড়ল গ্রামবাসীরা। দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাড়ি, রাস্তা, জল, উন্নয়ন একাধিক ক্ষেত্রেই অবহেলার অভিযোগ উঠছে। এর পাশাপাশি পঞ্চায়েত প্রধান রাজা মণ্ডলের ওরফে রাজেশ মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও সামনে আনেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এই পরিস্থিতিতে প্রধানের অপসারণ করা হোক। এদিন সকাল থেকে ক্ষুব্ধ বাসিন্দারা দল বেঁধে পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে জড়ো হয়। শুরু হয় প্রতিবাদ এবং বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও পঞ্চায়েতের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে গ্রামবাসীদের একটাই দাবি, স্বচ্ছ এবং প্রাপ্য পরিষেবা। এখন দেখার এই বিক্ষোভের জেরে প্রশাসন কি পদক্ষেপ নেয়। তবে আজ দুপুরেই ইস্তফাপত্র বিডিওর কাছে জমা দেন তৃণমূল কংগ্রেসের অরবিন্দ অঞ্চলের প্রধান রাজেশ মণ্ডল। তিনি বলেন, কাজ করতে পারছি না মানুষের জন্য, তাই ইস্তফাপত্র জমা দিলাম। পাশাপাশি বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে, সেই বিষয়েও তিনি তার বক্তব্য পেশ করেন। অন্যদিকে বিজেপি নেতা তপন রায় বলেন, এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল কংগ্রেসের কাউকেই ছাড়া হবে না। অঞ্চলে যাক না হলে ইস্তফা দিই, খালি বলে অনলাইনে সার্টিফিকেট আনার জন্য যাচ্ছে, দিচ্ছে না কেন? বাচ্চা কাচ্চারা স্কুলে ভর্তি হবে, কেন হবে? কেন করবে? ওনার যে মহিলা রাখতো ব্রিগেড বান্ধবীগুলো, তারা গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। কোথায় রাখতো? এই যে ক্লাবের মধ্যে গেটের সামনে দাঁড়িয়ে থাকতো। কেন যাবেন? কার সাথে দরকার আছে? দাদা এখন নাই, আমাদেরকে বলুন। আরে আমাদের যাকে দরকার, প্রধান তো তাকে দরকার, তার সাথে কথা বলবো। তার সাথে কথা বলতে পারতাম না, অনেক জনের পারমিশন নিতে লাগতো। কেন যাবা দাদার সাথে কথা বলতে? কিসের জন্য? আমাদেরকে বলো দাদা এখন নাই, কথা বলতে দিব না, এরকম কথাবার্তা বলতো মহিলারা। একটা ফর্ম আনতে গেলে দিব না, তোমাদেরকে দাদা দিবে, এই দাদা দিবে না, এরকম করে বলতো বান্ধবীগুলা। তাদেরকে নিয়ে ঘুরতে যেত, তাদেরকে বাড়ি বানাই দিয়েছে। আজকে আমাদের ঘর নাই, বড় সমস্যা এখন বর্ষাকাল। আজকে আমাদের ঘর নাই, ঘরের নাম নিয়ে যাদের ওই যে বান্ধবীগুলো যা আছে ওখানে ছিল যে ক্লাবের ভিতরে, তাদেরকে টাইলস বসানো ঘর, 2 তলা ঘর বানাই দিয়েছে। আর গরিবদেরকে এসি বসানো, টিভি সব দিছে, দীঘাতে ঘুরতে নিয়ে গেছে, সব করছে, এগুলা সবাই দেখছে। কিন্তু গরিবদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়নি। খালি বান্ধবী পাগল। গরিবদেরকে কোনো সুযোগ সুবিধা দেন নাই। 5-5টা গাড়ি উনার, এত বড় বাড়ি, গরিবদেরকে একটা জিনিস দেয় নাই। ওনাকে দায়িত্ব পাওয়া যায় না। আমার স্বামী বলে আমি যাইতে পারবো না। আমার স্বামী হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট, দুইটা হচ্ছে আমার হ্যাঁ। আমাদের কয়েক টাকা খাইছে, আমাদের 100 দিনের টাকা খাইছে। হ্যাঁ, দুইটা ভ্যান আমার কাছে, ওই টাকাগুলো জানে করে আমি টাকা দেব, মানুষের টাকা 2 দিনের টাকা খাইছে। আচ্ছা, আমি একটা কথা বলি, দাঁড়ান। আমি একটা খুব গরিব মানুষ, অনেক কষ্ট করে আমি 10 বছর ধরে আমি টাকা জমাইছি। আমি 2 কাঠা জমি নিব, আমার ছেলে পেলেরা থাকবে, সেইখান থেকে ওনাকে 50,000 টাকা 1 লাখ টাকা কিসের জন্য দেব? কিসের জন্য?
মানে এলাকায় জমি কিনলে ওনাকে টাকা দিতে হবে? দিতে হবে, ওনাকে ট্যাক্স দিতেই হবে। কেন? আচ্ছা, আমাদের ট্যাক্স দিব আমরা অঞ্চলে, তো উনি ট্যাক্স বসাই তো এখানে ক্লাবে। কেন আমি ক্লাবে ট্যাক্স দিই? আমি ট্যাক্স দেই নাই ক্লাবে, একবার ছাড়া দুইবার দিছি, আর ট্যাক্স দেই নাই। ক্লাবে ট্যাক্স দিতে হতো কেন? এই যে এখানে বসবে, ক্লাব থেকে নিয়ে আসতো, এখানে বসে যাও, কিন্তু আমি দুইবার দিছি, আমি আর দেই নাই। সব বাড়ি থেকে ক্লাবে ট্যাক্স দেয় অঞ্চলে, ক্লাবে কেন? ক্লাবে কেন? এটা অঞ্চল পার্টি হবে। এত টাকা কই পায়? একটার একটা গাড়ি কিনে ঠিক করেনি। বলছি ক্লাবের থেকে কি অঞ্চল অফিস চালাতো? ক্লাবের থেকেই? সবচেয়ে বড় কথা, লোক আসতো এখানে এসে ক্লাবের মধ্যে সবকিছু বসতো, সবাই ট্যাক্স দিত। আমার ক্ষমতা ছিল না, আমি দেই নাই। আমি ডাইরেক্ট দিব অঞ্চলে, ডাইরেক্ট আমি ট্যাক্স দিব অঞ্চলে। আমার 6 টাকাই লাগুক না কেন? ছিল তো ওখানে না লোক বসতি আছে, না কোনো লোকের যাতায়াত আছে। সেই রাস্তায় সোলার থেকে শুরু করে গার্ড ওয়াল দেওয়া হয়েছে, না কোনো হিম পাইপ, না কোনো কালভার্ট তৈরি হওয়ার কারণে, না এগুলো তৈরি হওয়ার কারণে নানান জায়গায় জল জমে যাচ্ছে। সেই জলের সমস্যায় আমরা ভাসতেছি, সেরকম ঘরে জল ঢুকে যাচ্ছে মানুষের। এগুলো কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। চোখের উপরে রান্না করছে, এমন অবস্থা চোখের উপরে রান্না করতে হচ্ছে, মানুষের খাইতে অসুবিধা হচ্ছে। সেই ব্যবস্থাটা উনি একবার তাকায় দেখছেন কি অবস্থা হচ্ছে? আমাদের এই সমস্যাগুলো কোনো সময় উনি দেখেন নাই। খালি কাটমানির জন্য একমাত্র সেই রাস্তা তৈরি করা হয়েছে, যে রাস্তায় লোক থাকে না, সেখানে ওই জমি বিক্রি করে সেখান থেকে কাটমানি খাবে। এই কারণে সেই রাস্তা বানানো হয়েছে। পয়সা মোবাইলে উঠাবা, আমি তো জানি না, আমি এখন শুনলাম। সেই জন্য যাইনি না। ওনারা বলছে যে ইলেকশনের মানে ভোট ডিক্লেয়ারের পর থেকে, যখন 4 তারিখের পর থেকে আর আপনি আর জিপিতে যাচ্ছেন। ইনসিকিউর বলতে আপনি তো ইনসিকিউর বলতে কি কোনো জানিয়েছেন পরে কিছু হয়েছে আপনার বাড়ি অ্যাটাক কিছু? না, ওই দিনই হয়েছে, 4 তারিখে। তারপর আপনি অভিযোগ করেছিলেন কোথায়? আমি ভিডিওকে জানিয়েছিলাম। না না, ভিডিও আসছে কি এখন? না না, আমার তো মানে এটার প্রতিনিধি ভিডিওকে না না প্রতিনিধি আপনাকে থানায় কোনো জানানো কোনো ইনসিকিউর তো আমাকে প্রোটেকশন দেবে, থানা দেবে, পুলিশ দেবে, ভিডিও তো সঙ্গে দেবে না। এরকম কোনো আপনি মেসেজ কাউকে দিয়েছেন, কাউকে জানিয়েছেন? হ্যাঁ, আপনাদের থানাতেই জানাবো। থানাতে কবে জানানো হয়েছে? আজকে। সে কপিটা আছে? না না, ফোনে কথা হয়েছে। ফোনে কার সঙ্গে? আমার সঙ্গে যে রাসেল বাবু জোনাল, যিনি কথা আছে, এবং আমাকে সঞ্জু বর্মন বাবু ফোন করেছে। কথা হচ্ছে আপনি একটা ডিক্লারেশন দিতে চাচ্ছেন ব্লক অফিসে। ইস্তফা দিলেন আপনি, কেন দিতে হলো? না, ব্যাপারটা হচ্ছে যে ভোটের রেজাল্ট তো আপনারা সবাই জানেন, তো যেটা জনগণের মতামত সেটাকে তো সবাইকে মেনে নিতে হবে। তবুও আমি 60 দিন, মোটামুটি আজকে তো প্রায় 60 দিন, 3 তারিখ যেহেতু, তো 60 দিন পর চিন্তা ভাবনা করছিলাম, করে নিয়ে আজকে দিয়ে দিলাম, ইস্তফাটা দিয়ে দিলাম। কেননা কাজ করার মতন পরিস্থিতি নেই বললেই চলে, মানসিকভাবেও নেই এবং পারিপার্শ্বিকভাবেও নেই। শুধু শুধু বসে থেকে সাধারণ মানুষ হ্যারেস হবে সেটা তো ঠিক না। তো সাধারণ মানুষ যেহেতু প্রত্যাখ্যান করেইছে, সেহেতু প্রধান পদ থেকে সরে এলাম। তাতে পঞ্চায়েত হিসাবে থাকবো, যদি তারাতে কোনো কাজ করতে হয় নিশ্চয়ই করবো। আজকে আপনার বাড়ি ঘেরাও হয়েছিল, কি দাবি তাদের? যারা এসেছিল তাদের বক্তব্য, কেন জিপিতে যাচ্ছি না, অঞ্চল অফিসে যাচ্ছি না, এটাই তাদের বক্তব্য। যখন আমি বললাম যে আমি জিপির কাজগুলো, যেগুলো অনলাইনের কাজ, সার্টিফিকেট, সেগুলো তো প্রদান করছি, আর আমি ইস্তফা দেবো এটা মনস্থির করেছি, ওই জন্যই যাইনি। তো ইস্তফা দেওয়ার কথা শোনার পর আর কিছু। আরেকটা অভিযোগ বারবার বলছিলেন যে ক্লাবের যে ব্যাপারটা, ক্লাব কেন তৃণমূলের পার্টি না না না, শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, শুনুন, আমি একটা কথা বলি, ক্লাবটা কিন্তু পার্টি অফিস নয়। ক্লাবটা, আমি ক্লাবের থেকে উঠে আসা একটা ছেলে, আমি প্রথমে ক্লাবের সেক্রেটারি, তারপর সবাই মিলে আমাকে রাজনীতিতে আনে, পঞ্চায়েতে দাঁড়া করায়, আমি সেই পঞ্চায়েত করেছি এবং তারপরে প্রধান হয়েছি। এবং কালে কালে সেটা দেখা গেছে যে ওই জায়গাটাকে আমার ডেস্টিনেশন মানুষ মনে করেছে, সবসময় সেখানেই আসতো, তো সেখানে আমাকে পেয়েছে, ফলে সেই জন্য ক্লাব। তবে কোনো ক্লাবই কখনো রাজনৈতিক জায়গা হতে পারে না। কী বলে, কার্যালয় হয়ে গেছে, সেটা তো বলাটা ঠিক হবে না। যদি তৃণমূলের কার্যালয় সেটা না, তাহলে বিজেপির কার্যালয় না, আর যদি সেটা তৃণমূলের কার্যালয় ছিল তাহলে আটকে সেটা বিজেপির কার্যালয়। মানে বিক্ষোভকারীরা বারবার ব্যক্তিগত আপনি বান্ধবীরা ঘিরে থাকতো, ক্লাবের সামনে বান্ধবীরা থাকতো, আপনি বান্ধবীদের এভাবে বলবেন না, ছোট বোনের মতন ওরা, হ্যাঁ, সবাই কর্মচারী। আমার বয়সের থেকে আমার কর্মীদের বয়স অনেক ছোট ছিল,
তার মধ্যে আমার 17 জন কর্মীদের মধ্যে 4-5 জন মেয়েরা ছিল এবং বাকিরা 12 জন হচ্ছে ছেলেরা ছিল। তারা সবাই সমানভাবে কাজ করেছে। আর সত্যি কথা বলতে গোমস্তাপাড়াতে আমি যেটুক কাজ করেছি বা বাইরেও যেটুক কাজ করেছি তাদেরকে উপরে ভর করেই তো করেছি, কেননা প্রত্যেকের কাছে তো আমার যাওয়া সম্ভব হয়নি। তারা গেছে, তারা কাজ করেছে, তো তাদেরকে শুধুমাত্র স্টাফ হিসেবেই দেখা হবে, এর বেশি তারা তাদেরকে দোষী করে বা তাদেরকে কিছু বলে তাদের ক্ষতি না করা বলেই ভালো। এটাই আবেদন সাধারণ মানুষের কাছে। আপনার এই যে 1000 লোক থেকে পিকনিক যাওয়া, 500 স্কুল বাস নিয়ে যাওয়া, কৈলাস পর্বত কোনো সময় হিমালয় পর্বত করা, এটা কি তৃণমূলের এই দুর্নীতি টাকা আসতে কিছু বলা? দেখুন, আজকে তো তৃণমূল মানেই সবাই দুর্নীতিই বলছে, তবে তৃণমূল সরকার কি কোনো কাজ করেনি? এটাও তো ঠিক নয়। না, পাবলিক তো বলছে, পাবলিক সবার কথা তো আমাদের শোনা সম্ভব হয় না। কিছু মানুষ ব্যক্তিগতভাবে আক্রমণ করে, সেই আক্রমণ হয়েছে, আমিও সেই আক্রমণের শিকার হয়েছি। আর পিকনিক যাওয়া সাধারণ মানুষ কন্ট্রিবিউশন করেছে, আমি ব্যাপারটাকে ম্যানেজ করেছি, সবাইকে নিয়েই গেছি। সবাই যারা যারা গেছে তারা কন্ট্রিবিউশন করেই গেছে, কেউ তো ফ্রিতে যায়নি, আর আমি তো কাউকে ফ্রিতে নিয়ে যেতে পারিনি। তো সুতরাং সবাই কন্ট্রিবিউশন করে গেছে, তাহলে সেটাকে দুর্নীতি বলা চলে না। আর পুজো জলপাইগুড়িতে আরও 10টা পুজো হয়, এবছরও হবে পুজো। মানুষ সহযোগিতা করলেই পুজো হবে, মানুষ সহযোগিতা না করলে তো পুজো হবে। তৃণমূলের দুর্নীতির কোনো টাকা ছিল না? না, অবশ্যই। আমাদের রাজ্য এবং কেন্দ্র নেতৃত্ব যে কথা বলেছে, যে ইন্টিমেশন দিয়েছে, যে সূচনা দিয়েছে আমাদের কর্মীদের উপর, সেই সূচনা মোতাবেক আমরা কাজ করছি। কিন্তু এখানে রাজেশ মণ্ডল কেন, অন্যান্য প্রধান কেন, বুথের কার্যকর্তা কেন, যেই থাক, কেউ ছাড় পাবে না। আগামী দিনে তাদের ব্যবস্থা হবে এবং সেই ব্যবস্থা জেলের কাঠগড়িতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম তপন রায়, আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, অবরোধ করা হলো 31 নম্বর জাতীয় সড়কও। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েত চত্বর। প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন একাধিক মহিলা। পরে বিজেপি মহিলা মোর্চার নেতৃত্বে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের নামে কোনো আর্থিক সহায়তা মেলেনি। তাদের দাবি, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা পড়া বহু আবেদনপত্র যথাযথভাবে যাচাই বা অনলাইনে আপলোড করা হয়নি। পাশাপাশি বেছে বেছে কিছু আবেদনকারীর ফর্ম জমা করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা। এই অভিযোগকে কেন্দ্র করে এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। পরে বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা আন্দোলনে যোগ দিয়ে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়ে যায়। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, প্রকল্পের সুবিধা প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। প্রকৃত সুবিধাভোগীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে তাদের প্রাপ্য টাকা দেওয়ার পাশাপাশি গোটা বিষয়টি নিরপেক্ষ তদন্তেরও দাবি জানানো হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। আমার নাম টুরিজা ঘোষ। আর কি সমস্যা আছে? এই যে অন্নপূর্ণা নিয়ে আমার সমস্যা। এখানে আমাকে প্রথমে আমি অফলাইনে করলাম, তারপরে বললো অনলাইনে করতে, তারপরে আমি অনলাইনে করলাম। অনলাইনে করে আজকে জমা দিলাম। জমা দেওয়ার পর আমার বাড়িতে ওটিপি গেছে মোবাইল। আচ্ছা। ওটিপি যাওয়ার পর আমি ওটিপিও দিচ্ছি। তারপরে আমি 2 দিন পরে এখানে আসি, এখন আমাকে বলে এখান থেকে তোমার নামই কাটা গেছে। নামই নাই আমাকে লিস্ট দাও। আমি জোর জবরদস্তি বানাতে লিস্ট বাই করে বললাম লিস্টে নাম নেই। এখানে সব যারা ধনী তাদের বাড়িতে টাকা চলে গেছে, আর যারা অসহায় তাদের বাড়িতে টাকা যায়। আমাদের সমস্যাটা 4 তারিখে আমরা অফলাইনে ফর্ম জমা দিচ্ছি 2বার করে, কোনো কাজ হয়নি। তারপরে বলছে অনলাইনে জমা দিতে, অনলাইনেও জমা দিচ্ছি, তারপরেও কোনো কাজ হচ্ছে না। এরপরে আমাদের কি করতে হবে? 3 বার 3 বলছে এখানে যান, ওখানে যান, এই করেন ওই করেন। এগুলা কেন হচ্ছে? কি বাস 1 তারিখে বলছে টাকা ঢুকবে, সেখানে 1 তারিখে কিছু কিছু লোকের টাকা ঢুকছে, কিছু কিছু লোকের টাকা ঢুকছে কেন? আমরা নিশ্চয় হচ্ছে এখানে কাজ করেনি। 2 দিনের পর দিন এরা বসে আছে, আমাদের খাতাপত্র নিয়ে ফেলাই রাখছে, যার জন্য আমাদের আজকে
ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান ক্ষতি হয়েছে প্রায় কয়েক কোটি টাকা। শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের খোলাচাঁদ ফাঁপড়ি এলাকায় একটি ফার্নিচার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দাহ্য সামগ্রীতে ভর্তি কারখানায় আগুন লাগতেই মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কিত হয়ে আশেপাশের বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন দেখতে পেয়ে দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশও। প্রাথমিকভাবে জানা গিয়েছে আগুন লাগার সময় কারখানার ছাদে ওয়েল্ডিং এর কাজ চলছিল। স্থানীয়দের একাংশের অনুমান ওয়েল্ডিং এর সময় নির্গত আগুনের ফুলকি এবং শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টির তদন্ত শুরু হয়েছে এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত কারণ জানা যাবে। এই অগ্নিকাণ্ডে কারখানায় মজুদ বিপুল পরিমাণ প্লাইউড, কাঠ এবং তৈরি এবং অর্ধসমাপ্ত ফার্নিচার সহ অন্যান্য মূল্যবান সামগ্রী সম্পূর্ণই পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে অনুমান করা হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সঠিক হিসাব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। স্বস্তির বিষয়, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহত বা আহতের খবর মেলেনি। দমকল এবং পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র সামনে আসবে। আমরা তো ভেতরে ছিলাম, কাজ করছিলাম। প্রথমে ওই সাইডটাতে লেগেছে, প্রথমে উপর থেকে মানে একটা ওয়ারিং হচ্ছিল, ওটা আগুনের একটা ফুটকি এসে পড়লো ফমের ওপরে, ওখান থেকেই শুরু। মানে দেখেছিলেন যে আগুনের ফুটকি এসে পড়েছে। কত কি ক্ষয়ক্ষতি গিয়েছে, কি কি ক্ষয়ক্ষতি গিয়েছে তো এখনো বলতে পারছি না, এটা আমরা ঠিক বলতে পারছি না কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন ফায়ার ব্রিগেডে আসছে, পুলিশ এসছে, স্যাররা ওনারা বলতে পারবে। পুরো তো ফ্যাক্টরি যে সোফা ছিল, প্লাইউড ছিল, সবই তো জ্বলে একেবারে ছারখার হয়ে গেছে। সবই এখন ধরুন আমরা যত এখানে স্টাফ ছিলাম সবাই চেষ্টা করেছি যে যতটা সম্ভব বাঁচানোর আমরা করেছি। এখন বাকিটা তারপরে সবাই আসলো, দেখছে, ফায়ার ব্রিগেড আসবে, এখন যতটা হয়। ওদিকে তো এখনো পর্যন্ত আগুন জ্বলছে। মানে আপনারা কি কারোর কি ক্ষতি হয়েছে? না, আমাদের কারোর ক্ষতি হয়নি, এখনো খবরটা পাইনি যে সবাই ঠিক আছে কিনা, তবে মনে হয় সবাই ঠিক আছে, আপনার ক্ষতি হয়নি। এখানে কি কাজ করছিলেন আপনারা? আমরা কাজ করি এই ফ্যাক্টরিতে। প্রায় কতক্ষণ ছিল এই আগুন? আপনার 3টা 10-15 নাগাদ লেগেছে, এখন কটা 5টা বাজে, ধরুন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হতে চলছে। 2 ঘন্টা হতে চলছে আগুন। দমকলের ইঞ্জিন কখন এসেছে ঘটনাস্থলে? আমরা তো টাইমটা সঠিক দেখিনি, কারণ আমরা সব ব্যস্ত ছিলাম এদিকে। আমরা ব্যস্ত ছিলাম, আমরা সঠিক দেখিনি টাইমটা কখন আসবে। আচ্ছা, আপনার নাম? উত্তম পাল। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303।
সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ৪৯,৯৯৯ থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র ৮ থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। ইএমআই ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে উচ্ছ্বসিত মহিলারা। গেরুয়া আবিরে উদযাপন জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায়। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনার আর্থিক ৩,০০০ টাকা সহায়তা পেয়ে আনন্দে মেতে উঠলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর একাংশ মহিলা। শুক্রবার বিকেলে বিবেকানন্দ পল্লী এলাকার স্থানীয় ক্লাব মাঠে তারা একত্রিত হয়ে এই আনন্দ উদযাপন করেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ায় খুশি ভাগ করে নিতে উপস্থিত মহিলারা একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। উৎসবের আবহে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন সকলেই। উপস্থিত মহিলারা জানান এই আর্থিক সহায়তা তাদের সংসারের প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে। পাশাপাশি তারা এই প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। দিদি, আপনি তো 3,000 টাকা পেয়েছেন, টাকাটি পেয়ে আপনার কিরকম লাগছে? আমি খুব খুশি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি সফল করেছেন, আমরা এটা পেয়ে খুব খুশি। আচ্ছা, আপনার বাড়ি এখানেই বিবেকানন্দ পল্লী। আচ্ছা, আপনি অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পেয়ে আপনি কিরকম খুশি হয়েছেন? আমি খুবই খুশি, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা দেখেছে, আমরা খুব খুশি হয়েছি। এতে আমরা খুব উপকারী হব। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি এখানে বিবেকানন্দ পল্লী। আমার নাম জয়া সরকার বিশ্বাস। আচ্ছা, আজকে এখানে সবাই একত্রিত জমায়েত হয়েছে কি কারণে? আজকে এখানে প্রত্যেকে জমায়েত হয়েছে, আজকে প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকা প্রত্যেকে পেয়েছে, তো তারা সেজন্যই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এখানে আসা। প্রত্যেকেই খুব আনন্দিত, সবাই মিলে আবিরও খেললো তারা। তো এই অন্নপূর্ণা প্রকল্পের যে 3,000 টাকা, এই 3,000 টাকা মহিলাদের অনেক কাজে আসবে এবং তারা আর্থিক দিক থেকে অনেকটাই স্বচ্ছতা বোধ করছে, সচ্ছল হচ্ছে। তো এই কারণেই এখানে আজকে এই জমায়েত আমাদের। সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি ই রিক্সা টোটো ইউনিয়নের উদ্যোগে ধূপগুড়ি মহকুমা শাসকের কাছে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান করা হলো শুক্রবার। হাসপাতাল পাড়া থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান চালকরা। ইউনিয়নের দাবি টোটো চালকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং নিরাপদ এবং বাধাহীন চলাচল নিশ্চিত করতে হবে। সংগঠনের অভিযোগ, পরিবহন দপ্তরের নির্দেশের সুযোগ নিয়ে শোরুমগুলি অতিরিক্ত অর্থ আদায় করছে। পাশাপাশি সরকার টোটো রেজিস্ট্রেশন বিনামূল্যে করার পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করেনি বলেও অভিযোগ তোলা হয়। ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, যেখানে বিকল্প রাস্তা নেই সেখানে জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি দিতে হবে এবং সার্ভিস রোড নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তিনি দেন। তাহলে পরিষ্কার বিষয়টা, আমি প্রথমেই বলেছি, কেউ নিজের ইচ্ছায় টোটো চালাচ্ছে না, অন্য কাজ দিয়ে দিন। পরিবার প্রতিপালন করার মতো, মা বাবাকে খাওয়ানো, বাচ্চাদের পড়াশোনা, স্বাস্থ্যের ব্যাপার, হাসপাতাল, কাজ দিয়ে দিন। সব টোটো এসডি অফিসে জমা দিয়ে দেওয়া হবে। ওরা বেচবে না খাবে, ওরা কি করবে করে দেবে। অন্য কাজ দিয়ে দিন। কে টোটো চালাবে? কে টোটো চালাবে? চালাবে কেউ? মানুষের সঙ্গে ঝগড়া করে, ভাড়া নিয়ে, বচসা করে কে চালাতে চায়? কাজ দিয়ে দিন, সব টোটো আপনাকে দিয়ে দেওয়া হবে। কে টোটো জোর করে ইচ্ছা করে কেউ টোটো চালায়? কাজ দিতে পারছেন না মানুষকে, আর কাজ ছিনিয়ে নিচ্ছে। আমরা যেটা দেখছি যে কোনো রকম সরকারি নির্দেশ বা সার্কুলার ছাড়াই পুলিশের অতি সক্রিয়তায় বিভিন্ন জাতীয় সড়ক এবং কোথাও কোথাও রাজ্য সড়কেও টোটো চালকদের তাদের যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে। এবং এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে বিকল্প জায়গা নেই, সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং কৃষক, তারা টোটোতে যারা খুব কম পয়সা এক জায়গা থেকে আরেক জায়গায় যান, তারা বিপদে পড়ছেন, টোটো চালকরাও বিপদে পড়ছেন। যেখানে মাত্র 50 মিটার জায়গা হাইওয়ে দিয়ে যদি যায়, জাতীয় সড়ক দিয়ে যদি যায়, অল্প সময়ে সেখানে পৌঁছে যেতে পারে।
কিন্তু তার বদলে সেখান দিয়ে না গেলে তাকে 5 কিলোমিটার 3 কিলোমিটার ঘুরে সেখানে যেতে হচ্ছে, ফলে মানুষ অসুবিধায় পড়ছে, টোটো চালকরা অসুবিধায় পড়ছে। ফলে আমাদের আজকে আমরা ধূপগুড়ি এসডিও অফিসে এসেছিলাম। আমাদের যেটা প্রধান দাবি সেটা হচ্ছে যে জাতীয় সড়ক যেটা আছে তার পাশ দিয়ে কোথাও কোথাও আছে আর বেশিরভাগ জায়গায় নেই, সেখানে সার্ভিস রোড অবিলম্বে তৈরি করতে হবে এবং হচ্ছে বিকল্প রাস্তা যদি না থাকে তাহলে টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে এবং তাদের যে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেটা পুলিশ প্রশাসনকেই সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেখানে বিকল্প ব্যবস্থা নেই সেখানে জাতীয় সড়কের উপর চলতে দিতে হবে এবং হচ্ছে যে হাইওয়ে যেটা সার্ভিস রোড সেটা অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সরকারকে সেটা তৈরি করতে হবে। এটাই আমাদের প্রধান দাবি ছিল এবং সেজন্যই আমরা আজকে ধূপগুড়ি এসডিও অফিসে এসেছিলাম। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকে মরিচবাড়ি এবং দমনের তিস্তা নদীর ঘাটে আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। প্রতি বছরের মতো এবারও অগণিত ভক্ত এই ঘাট থেকে তিস্তার পবিত্র জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে এবারের মেলাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, গত বছর পর্যন্ত তিস্তা নদীর ঘাটে প্রবেশ করে জল সংগ্রহ করতে প্রত্যেক ভক্তকে টিকিট কেটে প্রবেশ করতে হতো। এমনকি বিনামূল্যে জল সংগ্রহের দাবি জানাতে গেলেও অনেককে আয়োজকের বিরাগ ভাজন হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও টিকিট বিক্রি থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হলেও সেই অর্থের স্বচ্ছ হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে বলেও দাবি স্থানীয়দের। তবে এবার পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে মনে করছেন এলাকার মানুষ। তাদের দাবি, শ্রাবণী মেলায় আগত কোনো পুণ্যার্থীকেই যেন তিস্তার জল সংগ্রহের জন্য আর টিকিট কাটতে না হয়। প্রত্যেক ভক্তই যেন সম্পূর্ণ বিনামূল্যে ঘাটে প্রবেশ করে পবিত্র তিস্তার জল সংগ্রহ করতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানান, শ্রাবণী মেলাকে সামনে রেখে ইতিমধ্যে একাধিকবার ঘাট পরিদর্শন করেছেন সরকারি আধিকারিকরা। কয়েকদিন আগে ময়নাগুড়ি বিধায়কও এলাকাটি পরিদর্শন করেন। সে সময় ঘাটের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা এবং ভক্তদের সুবিধার বিষয়টি তার কাছে তুলে ধরা হয়েছে। এবারে শ্রাবণী মেলায় তিস্তার জল সংগ্রহের ক্ষেত্রে টিকিট প্রথা সম্পূর্ণ তুলে দিয়ে সকল ভক্তদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে, এই আশাতেই রয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের ব্যবস্থা বলতে সেই দীর্ঘদিনের একটা লড়াই আমাদের, যে ঘাটটা আমাদের সেই আগে থেকে দেখা, তো আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে বিনামূল্যে পরিষেবাটা দেওয়া যায়। আর তার সাথে আমাদের ক্লাবের যত আমরা সদস্যরা আছি, তার সাথে সাথে আমাদের অত্র এলাকার পঞ্চায়েত, গোটা গ্রামবাসীরা এই ব্যাপারটাকে সাপোর্ট করে যে সবসময় যাতে এই জিনিসগুলো হয়, ঘাটে একটু উন্নয়নমূলক টাজগুলো হয়। আর এবছর যেহেতু আমাদের একটু একটা বড়সড় রদ বদলের একটা যেটা ব্যাপার গোটা আমাদের রাজ্যই জানে যে জিনিসগুলো, তো তারপরে থেকে জোর কদমে শুরু হয়েছে সব কিছু। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে আগাছা দিয়ে ভর্তি ছিল, এখন পরিষ্কার। আর তার সাথে সাথে আমাদের যে মানে অফিসিয়াল যারা রয়েছেন আর কি, আমাদের ডিএম, আধিকারিক, পুলিশ, প্রশাসনিক সমস্ত দিক থেকে বিডিও স্যারটা সবাই আসছেন, জায়গাটা পর্যবেক্ষণ করছেন, কিভাবে আরো উন্নয়ন করা যায়, কিভাবে কি করা যায়। তো এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে কাজ তো জোর কদমে শুরু হয়ে গেছে, অনেকটাই হয়েছে। এখন বাকি আশা রাখবো যে মানে আগামী দিনে যাতে আরো ভালোভাবে জিনিসটা হয়, যাতে সবাই এই জায়গাটাকে নিয়ে আমরাও আমরা বলবো তো আর খুব একটা বেশি দিন নেই। শ্রাবণী মেলা যেটাকে বলি আমরা, খুব জোর 10 থেকে 15 দিনের মধ্যে আছে আর কি, আমি এক্সাক্ট জানি না। আমাদের ব্যবস্থা তুঙ্গে, সবারই টেনশন চাপ দেখতেই পাচ্ছেন, এক একজন মানে শুধু বাড়ি থেকে খাওয়া দাওয়া, তারপরে সারাদিন এখানেই যে কখন কোন প্রশাসনিক আধিকারিক আসছে, কখন দিকে কাজ চলছে, এবার সাইডে রাস্তাঘাট লাইট কিভাবে হবে, কিভাবে কি করা যাবে। আর আমরা সকলের কাছে এবার আমরা আবেদন রাখবো, আপনারা আসুন, নির্ভয়ে নির্দ্বিধায় আসুন। অনেক কিছু অনেকের সাথে হয়েছে ইনসিডেন্ট, সেগুলো নিয়ে কোনো চাপ নেই, আপনারা আসুন, আমরা আছি, আমাদের সাথে প্রশাসনও আছে, আমাদের আধিকারিকরা অনেক দিক থেকে সাপোর্ট করছে। তো আপনারা আসুন, আপনারাও আমাদেরকে এভাবেই সাপোর্ট করুন, যাতে বিগত দিনে জায়গাটা আরও মানে একটা অন্যরকম একটা উচ্চ স্তরে আকার ধারণ করতে পারে। সেই জিনিসটাই আমরাও চেষ্টা করছি, আপনারাও আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। হ্যাঁ, সেটা টোটালি একদম ফ্রি করে দিয়েছে এখনো অবধি। এখন আর কোনো জল নিতে গেলে 1 পয়সাও কোনো রকমভাবে লাগছে না। তো সেজন্যই আমি বললাম, সবাইকে আহ্বান করলাম। শিলিগুড়িতে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযান। 40 নম্বর ওয়ার্ডে অ্যাপার্টমেন্টের নিচতলা ভেঙে দিল পৌর নিগম। শিলিগুড়ি শহরে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌর নিগম। শহরের 40 নম্বর ওয়ার্ডের পোনামি মন্দির রোড এলাকার একটি অ্যাপার্টমেন্টের নিচতলায় অবৈধভাবে নির্মিত অংশ ভাঙার অভিযান চালালো পৌর নিগমের আধিকারিকরা। পৌর নিগম সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট নির্মাণটি অনুমোদিত নকশার বাইরে তৈরি করা হয়েছিল, সেই কারণেই নিয়ম মেনে অবৈধ অংশ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযানের সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পৌর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবেই ভাঙার কাজ সম্পন্ন হয়। উল্লেখ্য, কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরের অবৈধ নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে পৌর নিগম। শুধু অবৈধ বহুতল বা নির্মাণই নয়, রাস্তা এবং ড্রেন দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান, বাজার এবং অন্যান্য বেআইনি দখলদারির বিরুদ্ধেও একের পর এক পদক্ষেপ নিতে দেখা গিয়েছে প্রশাসনকে। শহরকে পরিকল্পিত এবং নিয়ম মাফিক গড়ে তুলতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে অভিযানের পর বাড়ির মালিক অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই পৌর নিগম ভাঙার কাজ শুরু করেছে। তার দাবি, শুধু তার বাড়িই নয়, ওই এলাকায় আরও একাধিক অবৈধ নির্মাণ রয়েছে, কিন্তু সেগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রশাসন বেছে বেছে তার বাড়িতেই অভিযান চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কমপ্লেন করেছে ওর ভাঙছে, আমি বললাম একটা ওয়াল ছেড়ে দে, ছাড়বে না, এক করবো হচ্ছে কাজ। ওনার যে কমপ্লেন করেছে ওটা হাত লাগাবে না বলছে, কেন উনি নেই বলে, তাহলে তো আমি না থাকে হতো। আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল না, ভাঙা আজকে কোনো নোটিশ নাই আমাদের কাছে, আগে দিয়েছিল 10 তারিখে। টোটাল কটা নোটিশ এসেছিল আপনার কাছে? একটা। কি নাম আপনার? আমার নাম রাজীব। আপনারই বিল্ডিং এটা? আমি থাকি উপরে। আচ্ছা, চা ব্যবসা থেকে স্মার্ট কৃষির পথে এআই প্রযুক্তির দ্বারা উত্তরবঙ্গের একাধিক কৃষকদের ভবিষ্যৎ বদলাতে চান শিলিগুড়ির নন্দকিশোর গোয়েল। চা ব্যবসা এবং শিল্পোদ্যোগে সফলতার পর এবার কৃষিক্ষেত্রে প্রযুক্তির নতুন অধ্যায় লিখতে নেমেছেন শিলিগুড়ির ডাবগ্রামের উদ্যোক্তা নন্দকিশোর গোয়েল। কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি যন্ত্র এবং ঐতিহ্যবাহী ভেষজ কৃষি পদ্ধতির সমন্বয়ে উত্তরবঙ্গের কৃষিকে আরও লাভজনক এবং বিজ্ঞান ভিত্তিক করে তোলাই তার লক্ষ্য। কমার্সে স্নাতক নন্দকিশোর পারিবারিক চা ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত। তবে 2020 সাল থেকে কৃষকদের জন্য প্রযুক্তি নির্ভর একটি কার্যকর মডেল তৈরির পরিকল্পনা শুরু করেন তিনি। সেই ভাবনাকে বাস্তব রূপ দিতে 2025 সালে কোফামের বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে রাজগঞ্জে প্রায় 1 একর জমিতে তার পরীক্ষামূলক খামারে চলছে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। বিশেষ সেন্সরের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যেই মাটির গুণগত মান, পুষ্টির ঘাটতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। পাশাপাশি পলিহাউস, গ্রিন হাউস, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং এআই ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে চাষকে আরও নির্ভুল করার চেষ্টা চলছে। এই খামারে ইতিমধ্যেই MD2 জাতের আনারস, আমেরিকান সুইটকর্ন, স্ট্রবেরি, ইতালিয়ান তরমুজ, জুকিনি, ব্রোকলি, বরবটি সহ একাধিক দেশি বিদেশি ফল এবং সবজির সফল চাষ হচ্ছে। রাসায়নিকের ব্যবহার কমিয়ে ভেষজ এবং প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত ফসলের মান উন্নত করার দিকেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। নন্দকিশোর গোয়েলের কথায়, এআই কৃষকের বিকল্প নয়, বরং একজন দক্ষ সহকারী। কৃষকদের অভিজ্ঞতার সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করেই উৎপাদন বাড়ানো সম্ভব। আমার লক্ষ্য, উত্তরবঙ্গে যে কৃষকদের জমি রয়েছে কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে চাষ করতে পারছেন না, তাদের আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিয়ে লাভজনক কৃষির পথ দেখানো। তিনি জানান, নিজের খামারে বিভিন্ন ফসলের ওপর দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সফল ফলাফল পাওয়াই সেই মডেল কৃষকদের হাতে তুলে দিতে চান, যাতে তাদের আর্থিক ক্ষতির ঝুঁকি কম থাকে। শিল্প ও ব্যবসার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনের এই উদ্যোগ ইতিমধ্যেই কৃষক মহল এবং স্থানীয়দের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সফল হলে নন্দকিশোর গোয়েলের এই উদ্যোগ উত্তরবঙ্গের প্রযুক্তি নির্ভর, টেকসই এবং আধুনিক কৃষির এক নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। সেটা ওয়ার্ল্ডের মধ্যে টেবল ফ্রুটের মধ্যে গিনতি আছে, সেটা মানে এক নম্বর সব থেকে বেশি মিষ্টির মধ্যে গিনতি করা হয় এটা পাইনঅ্যাপেলের মধ্যে। তারপরে আমরা কেজি 10 জামুন করতেছি, সেটা 1 কিলোর মধ্যে 10 পিস জামুন হবে। প্লাস তাছাড়া আমরা অলরেডি এখনও আমরা কিছু কিছু স্ট্রবেরি এখনও করতে পারতেছি। এই গরমকালে এই সিজনের মধ্যে কিন্তু আমরা স্ট্রবেরির মধ্যে অল্প স্বল্প কোয়ান্টিটি হলেও আমরা করতেছি। তারপরে আমরা রামবুডান করতেছি, এরকম রুবি লাগুন করতেছি, আর তার মধ্যে আমাদের জ্যাকফ্রুট করতেছি, সেটা বিদেশি ভ্যারাইটিস আছে। তারপরে ওয়াটারমেলন করছি, সেটা ইটলি ভ্যারাইটিস আছে। তারপর আমরা সানফ্লাওয়ার করতেছি, সেটাও আপনার বাইরের বিদেশি ভ্যারাইটিস আছে। এটাই নিয়ে আমরা অনেক কিছু করতেছি। এর মধ্যে পলি হাউস আছে, আর আমাদের এগুলো নিয়ে করতেছি আমরা। এটার মধ্যে সবই মানে একটা ট্রায়াল রান আর পাইলট প্রজেক্ট আছে, এটার মধ্যে আমরা নিয়ে করে করে আগে করতেছি কীভাবে আরও সাকসেসফুল করা যায়। আরেকটা আছে যেটা ব্লুবেরি করতেছি, সেটা লৌচির ভ্যারাইটি, সেটার মধ্যে আমরা একটা ফল নিশ্চয়ই পাইছি, সেটা একটা, কিন্তু এটা দেখতে গেলে বলা যায় কি এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে কি আমরা ওটাকে এই
গরমকালের মধ্যে একটা আমি যদি ফল নিয়ে আসছি, এটা একটা অনেক বড় মানে এটা করার জিনিসটা আছে। আপনার নাম পরিচয়? আমার নাম আছে নন্দকিশোর গোয়েল। আর পরিচয় বলতে গেলে আপাতত আমি এখন সুপার এআই ফার্মার বলে আমার কোম্পানি আছে। এটা বেসিক্যালি একটা পাইলট প্রোডাক্ট আছে। আর আমাদের আগের মোটিভটা আছে কি আমরা এর সাথে সাথে এগ্রিকালচার সলিউশন আর এগ্রিকালচার মার্কেটিং বা এগ্রিকালচারের সাথে যে কোনো লোককে যে কোনো জিনিসটা লাগে সেটাকে প্রোভাইড করতে পারি আমরা ইন ফিউচারের মধ্যে। আর তার মানে সে যদি তার যদি অসুবিধা না হয়, ক্ষতি না হয়, তার জন্য ট্রায়াল রান আমরা আমাদের এদিকে করতেছি। আর ওদিকে ওটাকে আমরা প্লেসমেন্ট করে দিতে পারবো। যে কোনো চাষি, যে কোনো কৃষি, তারা আমাদের একদম ওয়েলকাম আছে, তারা আসতে পারে আমাদের এই ফার্মের মধ্যে। তাদেরকে আমরা শিখাবো, যেরকম আমাদের এদিকে ভার্মি কম্পোস্ট হইতেছে, তো এগুলো নিয়ে অনেক কিছু আমাদের এদিকে হইতেছে, ইকুইপমেন্ট নিয়েও আমরা কাজ করতেছি। আর সেটা সব ম্যাক্সিমাম এআই আপনার জড়িত আছে, আর কিছু কিছু নর্মাল আছে, এগুলো নিয়ে আমরা সব করতেছি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। পাকা কাঁঠালের লোভে ফের জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ল একটি দাঁতাল হাতি। বৃহস্পতিবার ভোর রাতে লাটাগুড়ি স্টেশন পাড়ায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে টিনের বেড়া ভেঙে বারান্দায় রাখা সবজি এবং গাছের পাকা কাঁঠাল খেয়ে সাবার করে দেয় হাতিটি। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে বন দপ্তরে খবর দেওয়া হয়। খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হাতিটি জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে ঘটনার এখানেই শেষ নয়। সকাল হতেই আবারও লাটাগুড়ির বাজার পাড়ায় সেন্ট্রাল ব্যাংকের সামনে হাতিটির উপস্থিতি লক্ষ্য করা যায়। হঠাৎ জনবহুল এলাকায় হাতি ঢুকে পড়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন যে প্রায়ই হাতিরা খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে প্রাণহানির আশঙ্কা যেমন বাড়ছে তেমনি ক্ষয়ক্ষতিও হচ্ছে ব্যাপক। স্টেশন পাড়ার বাসিন্দা অসীম ঘোষের বাড়ির টিনের বেড়া ভেঙে দেওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি বন দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন। বন দপ্তরের তরফে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, পাকা কাঁঠালের লোভে এই একই হাতি গত সোমবারও ওই এলাকায় ঢুকে এক ব্যক্তির বাড়ির আংশিক ক্ষতি করেছিল। ফলে একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর উদ্বেগ আরো বেড়েছে। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দুর্নীতির অভিযোগ অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বিরুদ্ধে, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীর। শুক্রবার দুপুরেই ইস্তফাপত্র প্রদান পঞ্চায়েত প্রধানের। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না মেলায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ক্রান্তি ব্লকের লাটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে বিক্ষোভ মহিলাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.